যারা আসলে আওয়ামী লীগকে ভোট দিতে চায় বা তাদের দশর যারা রয়েছে তাদের তো আপনি ভোট দেওয়া থেকে দূরে রাখতে পারবেন না। তো সেক্ষেত্রে এই যে আমরা 6 মাসের অধিক সময় ধরে আলোচনা করলাম, একটি জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে। এখন মনে করেন যে আমাদের এর মধ্যে যারা আছে আরও অনেকে এখানে জুলাই সনদে সব কিছু বাস্তবায়ন চায় না। তো সেক্ষেত্রে সব মিলিয়ে যদি না ভোটটা আসে তাহলে কি আমাদের এই আলোচনা এটা কি ব্যর্থ হবে? আর জনগণকে নিয়ে আসলে অনেকে অনেক কথা বলতে ভয় পান। সংস্কারের যে আলাপটা, একজন কৃষক, একজন শ্রমিক, একজন রিক্সা চালক, তিনি কি আসলেই আমাদের এই আলাপটা বোঝার সেই ধরনের বাস্তবতা আছে? এইটা তো আমাদের মানতে হবে। যদি জনগণকে এইটা আপনি বোঝাতে চান তাহলে জনগণকে প্রশিক্ষণ দিতে হবে, দীর্ঘ সময় প্রয়োজন। তো সেক্ষেত্রে সংস্কারের যে ম্যান্ডেট জনগণ তো আপনাদের উপরে দিয়েছে, সরকারের পক্ষ থেকে কমিশন গঠিত হয়েছে। এখনো যে আলোচনা, আমি তো কোথাও ঐক্যমত দেখছি না। আদৌ কি ঐক্যমত সম্ভব? কোনো দেশে হয়েছে? ভিন্নমত তো থাকবে। এই ভিন্নমতকে যতটা সম্ভব ঐক্যমতে নিয়ে আসার দায়িত্ব তো আপনাদের, যে কারণেই তো ঐক্যমত কমিশন গঠিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকারের উপরে মানুষ ম্যান্ডেট দিয়েছে, কিন্তু এই সরকার কেন সিদ্ধান্ত নিতে পারছে না? এখানে আমরা যারা আলোচনা করছি, আপনারা আরো 6 মাস আলোচনা করলেও আপনার দৃষ্টি আকর্ষণ করব, আপনি যে সাবজেক্টের উপরে কথা বলেন, আপনি একটা গ্রস বক্তব্য দিচ্ছেন। জি, আমি আশা করি যে আপনি টু দি পয়েন্ট কথা বলবেন। আমার মনে হয় আমি এই সাবজেক্টের উপরেই বলছি। আমি যেটা বলছি, আমার মূল বক্তব্য হলো যে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। ঐক্যমত কমিশনকে আমরা যে মতামত দিয়েছি দলগুলো, তার ভিত্তিতে আপনাদের একটি সিদ্ধান্তে আসতে হবে। আপনাদের কাছে মানুষ ম্যান্ডেট দিয়েছে সেই সিদ্ধান্ত নেওয়ার। আপনারা যদি সেই সিদ্ধান্তে উপনীত না হতে পারেন, আমাদের পক্ষে দলগুলো কখনোই সিদ্ধান্তে আসতে পারবে না। হয়তো আমরা আলোচনা করেছি এই 2 দিন বিএনপির সাথে বা জামাতের সাথে, গণতন্ত্র মঞ্চের সাথে, 12 দলীয় জোটের সাথে হয়তো আমাদের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, কিন্তু আমরা দেখেছি এই আলোচনার মাধ্যমে কোনোভাবেই আমরা ঐক্যমতে আসতে পারতেছি না। তো কাউকে তো সিদ্ধান্ত নিতে হবে। এনসিপি গণপরিষদের কথা বলছে, আমরা মনে করেন গণভোটের কথা বলছি, কেউ বলছে অধ্যাদেশের কথা, কেউ বলছে সাংবিধানিক বিশেষ অর্ডারের কথা। এগুলোই তো চলতেছে। এখনো তো আমরা আজকের দিনেও তো একমতে আসতে পারিনি। তা আমি আমাদের দলের পক্ষ থেকে যেটি বলতে চাই, এবি পার্টির মতন আমরাও ফ্লেক্সিবল। সবাই যে বিষয়ে একমতে আসবে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সিদ্ধান্ত আপনাদের নেওয়ার দায়িত্ব দেশের জনগণ দিয়েছে। আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ, সেই সিদ্ধান্ত নেন। যদি এই সিদ্ধান্ত নিতে নিতে আমরা যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি, তাহলে নির্বাচনটা যথাসময়ে হওয়ার সম্ভাবনা নাই আমার কাছে যেটি মনে হচ্ছে। এবং যদি এই নির্বাচনটা না হয়, সেক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তো গত পরশুদিন বলেছেন, যদি নির্বাচনটা নিয়ে নানান ধরনের সংকট সৃষ্টি হয়, সেক্ষেত্রে আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসবে। আমাদের ভিতরে যে আপনার নানান ধরনের দ্বিধা বিভাজন, এই সুযোগে তো আমরা দেখছি কিভাবে আওয়ামী লীগের মিছিল ডে বাই ডে বড় হচ্ছে। এই বাস্তবতা তো ঐক্যমত কমিশন আমাদের থেকে আরও বেশি ভালো বুঝছে। কারণ আপনারা সরকারের পার্ট না হলেও সরকার আপনাদেরকে দায়িত্ব দিয়েছে। সুতরাং নির্বাচন নিয়ে সংশয় সংকট সৃষ্টি হলে কিভাবে আওয়ামী লীগ ফিরতে পারে সেটি বোঝার বোধগম্যতা আমাদের সবার আছে। দ্বিতীয়ত, জনগণ আপনাদের উপরে সংস্কার করার ম্যান্ডেট দিয়েছে, গণহত্যার দৃশ্যমান বিচারে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের উপর মানুষের দায়িত্ব দিয়েছে। ঐক্যমত কমিশনকে সরকার প্রধান উপদেষ্টা নিজে এটা গঠন করেছেন, এবং প্রধান উপদেষ্টা যেহেতু এই কমিশনের প্রধান, সুতরাং এটা তো সরকারের বাইরে না। সুতরাং আমি সর্বশেষ বলবো, আপনারা সিদ্ধান্তে উপনীত হন। আপনারা সিদ্ধান্ত না নিলে এইখানে আমরা যারা আছি সবাইকে খুশি করে কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না। রাশেদ, আপনাকে একটু আপনি এলাও করলে আমি। জি স্যার, আপনি বলেন, অবশ্যই আপনি বলবেন না কেন? আপনি এলাও করলে আমি বলি। প্রথম কথা হচ্ছে, জাতীয় ঐক্যমত্য কমিশন আসলে সিদ্ধান্ত নেওয়ার প্রাতিষ্ঠানিক জায়গা নয়, কারণ ইমপ্লিমেন্টেশনটা সরকার করবে, রাজনৈতিক দলেরা করবেন। ফলে আমরা পরামর্শ দিতে পারি, এবং এটাই আমাদের ম্যান্ডেট। যেটা বলছেন সেটা হচ্ছে প্রজ্ঞাপন। আমাদের প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে ম্যান্ডেটটা হচ্ছে আমাদের পরামর্শ দেওয়া, সেটা আমরা দেব। সেই কারণেই কথাবার্তাগুলো। দেখুন, আমরা যখন শুরু করেছি তখন 163টা কথাও যদি বলেন, অনেকের অনেক মত ছিল, তারপর অনেক জায়গায় তো আসলাম। আলাপ আলোচনাটার জরুরি তাৎপর্যটা হচ্ছে, আপনারা মতভিন্নতা আছে, আমরা তো আশা করি মতভিন্নতা কমবে, কারণ আলাপ আলোচনার মধ্য দিয়ে যতদূর কাছাকাছি আসা যায় সেটাকে আমাদের চেষ্টা করতে হবে। ঐক্যমত্য কমিশন নিজে কোনো কিছু ইম্পোজ করবে না। আমি প্রথম দিন থেকে বলে এসেছি, আমি আবারও বলি,
যতদিন ঐকমত্য কমিশনের দায়িত্বে আমরা থাকবো, প্রতিদিন আমরা বলবো আমরা কিছু ইম্পোজ করতে চাই না। আমরা সকলে মিলে যেখানে আসতে পারবে ভালো, যেখানে পারবো না সেখানে যদি ভিন্ন মতগুলো থাকে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কিছু বিকল্প সরকারকে পরামর্শ দিতে পারি। আমি একটু আগে বলেছি এক বা একাধিক পরামর্শ আমরা চাই, একাধিক, যাতে সরকারের জন্য যদি না আপনারা সকলে একমত হন, সকলে একমত হলে একটি, সকলে একমত না হলে একাধিক আমাদের প্রস্তাব দিতে হবে। আমরা সেই পরামর্শটা দেব। সেটা হচ্ছে কমিশনের অবস্থান। দ্বিতীয় বিষয়টা একটা আপনি একাডেমিক কোয়ারি হিসেবে নিতে পারেন, আপনার রেসপন্ড করার দরকার নেই, আমি জাস্ট প্রশ্ন হিসেবে গণভোটে মানুষ সংস্কার বুঝবে না, কিন্তু আপনি ম্যানিফেস্টোতে দিলে সংস্কার বুঝে তাকে ভোট দেবে। এটার মধ্যে একটু কন্ট্রাডিকশন দেখতে পাচ্ছেন কি? আমি দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে আপনারা বলছেন যে আগামী নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা সেই সব জনপ্রতিনিধিরা তো রাজনৈতিক দল থেকে আসবেন, এই নাগরিকরাই ভোট দেবেন। তারা ওইটা বুঝে টুঝে ঠিক করবেন যে কারা গেলে সংস্কার হবে অথবা হবে না। কিন্তু এখন সংস্কারের কথা বললে গণভোটে গেলে ওনারা একদমই বুঝতে পারবেন না। এটা একটু দ্বিধার মধ্যে পড়ে যাই আর কি আপনার কথা শুনলে। সাম্প্রতিককালে যে সমস্ত জনমত জরিপ বেরিয়েছে সেগুলোর প্রতি আপনার মনোযোগ আকর্ষণ করি। লোকজন যে একেবারেই সংস্কার নিয়ে কিছুই ভাবছেন না, সকলে ভাবছেন তা বলছি না। 18 কোটি মানুষ, 19 কোটি মানুষ সকলে সংস্কার নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন, নিদ্রাহীন রাত্রি যাপন করছেন, আমি তা বলছি না। কিন্তু একটা সাবস্ট্যান্টিভ মেজরিটি প্রশ্ন করা হলে কিন্তু সেই প্রশ্নের উত্তরে সংস্কারের কথা বলছেন, তারা আশা করছেন। প্রত্যাশাটা কমতে শুরু করেছে, সেটাও বাস্তবতা। কিন্তু তাদের প্রায়োরিটির প্রথম 3টার বাইরে এখন পর্যন্ত চলে গেছেন, আমি কিন্তু তা দেখিনি। আমি এ পর্যন্ত 3টি প্রকাশিত এবং অপ্রকাশিত একাধিক জরিপের ফলাফল দেখে আমার এই ধারণা তৈরি হয়েছে। আমি এটা জাস্ট একাডেমিক কোয়ারি হিসেবে রাখলাম। এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করতে গেলে সময়ের স্বল্পতা আছে, আমি একটু বেশি সময় নিলাম। ধন্যবাদ স্যার। আমি 10 সেকেন্ডে আপনার কথাটা একটু বলতে চাই। আমাদের যে মূল বক্তব্য, যেহেতু গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণ আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছে সংস্কার করার, বিচার করার এবং নির্বাচন করার। এবং আপনি যেটি বললেন স্যার যে এই 3টা বিষয়ে জনগণের অভিমত আছে, আমরাও তো এই বিষয়গুলো ব্যক্ত করেছি। কিন্তু আমাদের এই মুহূর্তে মনে হচ্ছে যে এখন তো এত আলোচনার পরে একটি সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার ম্যান্ডেট পেয়েছে সেই সরকারের। যেহেতু আমরা সবাই একমতে আসতে পারতেছি না, এখন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি সবার অভিভাবক, সুতরাং তার সেই এখতিয়ার আছে। গণ অভ্যুত্থান তাকে সেই ম্যান্ডেট দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার। ঐক্যমত কমিশন তো আউট অফ দ্য গভর্নমেন্ট না, যেহেতু প্রধান উপদেষ্টা এই ঐক্যমত কমিশনের প্রধান, তার মানে সরকারের একটা পার্ট। আমি এই জন্যই বলছি যে আজকে যে বিষয়টি আমাদের সামনে আপনারা উত্থাপন করেছেন, এ বিষয়েও কিন্তু একমতে আমরা আসি নাই। হয়তো আপনি বলছেন যে এটা মানে ফাইনাল না, এটা আরেকটি সম্ভাব্যতা যাচাইয়ের জন্য অভিমত আমাদের সামনে হাজির করা হয়েছে। এই জন্যই বলছি স্যার, যেহেতু আজকেও আপনারা দেখছেন যে আমরা এখনো পর্যন্ত একমতে আসতে পারতেছি না, আগামী কত সময় লাগবে সেটাও বুঝতেছি না। আমরা আসলে মাঠ পর্যায়ে রাজনীতি করি স্যার, এত হয়তো আপনাদের মধ্যে জ্ঞান নাই, বাট আমার কাছে মনে হচ্ছে স্যার আপনারা একটা সিদ্ধান্তে আসলে জাতি খুব উপকৃত হয়। ধন্যবাদ রাশেদ খান। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব জুনায়েদ সাকি, গণসংহতি আন্দোলন। শুনতে পাচ্ছেন? আমাদের শুধু আহ্বান নিয়ে কথা বলছি। আমরা আজকে এই তর্কের মধ্যে ঢুকছি না, কারণ আগের দিনেও আমরা একটু সময় বিষয়ে কথা বলেছিলাম যে আমাদের আলোচনার মধ্য দিয়ে একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা উচিত, এবং সেইটা এক্সস্ট না করা পর্যন্ত আমাদের চেষ্টা করা উচিত। আমরা এখনও সেটা মনে করি। বিভিন্ন প্রস্তাব আছে, আজকেও একটা প্রস্তাব আসছে, এটা মূলত একটা আগের প্রস্তাবেরই ইলাবোরেশন। কিন্তু সেই দিক থেকে পক্ষ বিপক্ষ অনেক যুক্তি উত্থাপিত হয়েছে, আরও যুক্তি উত্থাপন করা সম্ভব। এটা তো ঠিকই যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আছি, এবং সেই বিশেষ পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে আমাদের যেমন আমরা অতীতের কাছে যাই, বিভিন্ন উদাহরণে যাই, আবার কোনো উদাহরণই আমাদের এই বিশেষ পরিস্থিতিকে ব্যাখ্যা করতে পরিপূর্ণভাবে সক্ষম নয়, কেননা প্রত্যেকটি পরিস্থিতির একটা ইউনিক দিক আছে। তো সেই জায়গা থেকে আমাদেরকে ওই ইউনিক জায়গাটা বিবেচনায় রেখে আমাদের যে সক্রিয়
সাবজেক্টিভ ভূমিকা সেখানে আসা দরকার, এবং সেইখানে আমরা আসলে পলিটিক্যাল যে এজেন্ডা আছে, কর্মসূচি আছে, মাইলেজ নেওয়ার চেষ্টা আছে, আমরা সেইটা আসলে কখনোই দূর হয় না। আমরা বলি রেটরিক্যালি, কিন্তু সবারই কম বেশি সেই বিবেচনাটা থাকে। তারপরও বলবো যে দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ, বৃহত্তর স্বার্থ, সেগুলো আমাদের বিবেচনায় রাখা দরকার। মানে আজকাল সবাই পাবলিক স্পিচে বলছেন, মাননীয় সহসভাপতিও বলেছেন, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে, আমাদের নানা ধরনের অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, সেটা আমাদের রাজনৈতিক সংকটের জন্ম নেবে। সংঘাত অথবা শক্তি মানে পরীক্ষা, এইটা যদি আমাদের ভবিষ্যৎ নির্ধারণের মাধ্যম হয়, এটা অনিবার্য আমাদের সংকটের জায়গায় নিয়ে যাবে এবং আমরা খাদের মধ্যে যাব। সেটা আমাদের কোনো রাজনৈতিক শক্তির জন্যই কিংবা দেশের জনগণের জন্য ইতিবাচক হবে বলে আমরা মনে করি না। সেই জায়গা থেকে আলোচনার পথে আমাদের সমাধান করা উচিত, এবং সেইখানে দুটো প্রশ্ন আছে, যে অভ্যুত্থান কিংবা বিপ্লব বিভিন্ন নামে ডাকেন, সেটা আসলে বিদ্যমান যে সাংবিধানিক প্রক্রিয়া সেটাকে কি স্থগিত রেখে আমরা অগ্রসর হব, নাকি আমরা আসলে যেহেতু সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে 106 দিয়ে ঢুকেছি সেই প্রক্রিয়া পরিপূর্ণভাবে অবলম্বন করব, নাকি দুইয়ের মাঝামাঝি কোনো একটু দুইকে নিয়ে অগ্রসর হব। কথা সেই জায়গা থেকে আমাদের বলা দরকার, খোলাখুলিভাবে বলা দরকার, পেঁচিয়ে টেচিয়ে বললে খুব লাভ হবে না। এখন ধরেন এই তিন প্রশ্ন আমাদের তিনটা পথ আছে, হয় এটাকে অভ্যুত্থান অথবা বিপ্লব হিসাবে নিয়ে ডিক্রি জারির মধ্য দিয়ে আমরা অগ্রসর হতে পারি, অথবা এটা পুরোপুরি সাংবিধানিক ধারাবাহিকতা হিসেবে মেনে নিয়ে 106-এর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেভাবেই সরকার গঠিত হয়েছে সেইভাবেই আমরা পুরোপুরি প্রক্রিয়া যেতে পারি। মাঝামাঝি পথ একটা হতে পারে, সেইখানে আলাপ আলোচনার গুরুত্ব হয়তো আমরা চিন্তা করতে পারি। তা আমার মনে হয় যে আপনারা 1 মাস সময় নিয়েছেন, সেটা খুবই মানে আমরা সাধুবাদ জানাই যে এই সময়টা দরকার, এবং বাইল্যাটারাল আলোচনা যেমন এটার ভেতরেও হয়, কিন্তু আরও গুছিয়ে আলাপ আলোচনা বিভিন্ন দল করবেন, এই সময়টা কাজে লাগাবেন, সেই চেষ্টা সবাই করবেন, আমরাও উদ্যোগ নেব। এইটুকু বলছি এই কারণে যে সভা চললেই খালি অগ্রগতি হবে, অনেক সময় হয় না, অনেক সময় গতি থাকে, অগ্রগতি থাকে না। আবার আজকে সানির সাথে কথা বলছিলাম যে অনেক সময় গতি থাকে কিন্তু পশ্চাৎ গতি তৈরি হয়। তো আমাদের গতির অগ্রগতি তৈরি করা দরকার। এমন গতি আমরা নিশ্চয়ই চর্চা করব না যেটার মধ্যে আসলে আমাদের পশ্চাৎ গতি তৈরি হবে। তা আপনাদের সবাইকে ধন্যবাদ যে এই সময়টা আমরা কাজে লাগাবো, রাজনৈতিক দলগুলো সেটা জেনে প্রয়োজনীয় সময় বিন্যাস কিভাবে করবেন আলোচনার জন্য, সেটা কমিশনের প্রতি আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সাকিব। সময়ের দিক থেকে মানে এটা একটু হালকাভাবে নিয়েন আর কি, আমরা সময় নেই সময় আমাদের উপর দেয়া না 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 না, এই জন্যই বললাম তো হালকাভাবে বলছি। যদি 5ই অগস্টে ফিরে যাওয়া যেত সেটা খুব খারাপ হইতো না আর কি ওই পরিস্থিতিতে। তো কিন্তু আপনি যে কথাগুলি বলেছেন সেগুলি হচ্ছে 3টা পথের কথা বলেছেন, একটু ফুটনোট হিসেবে বলি আর কি। সাংবিধানিক পথ হিসেবে আপনার 106-এর কথা বলছেন, তো অনুচ্ছেদ 106। তো সাংবিধানিক ওই অর্থে যদি বলেন, ওইটা বাই ইটসেলফ একটা স্টেট অফ এক্সেপশন তৈরি করেছে। এটা কিন্তু একেবারে সংবিধানে আছে, কিন্তু এটা স্টেট অফ এক্সেপশন হিসেবে আছে। আদারওয়াইজ আপনার কনস্টিটিউশন বলে যে আপনার একটা পার্লামেন্ট ইলেকশন হবে, আর কিছু হবে না, এই আলাপ আলোচনার প্রয়োজনই নেই। ফলে আপনি কনস্টিটিউশনাল মেজার তো আছে, তো ওইটাই একমাত্র নয়। ডিফাইন করার বাইরে অনেক জিনিস থাকে যে বাইরেটা ধরে নিয়ে কিন্তু স্টেট অফ এক্সেপশনটা তৈরি হয়। সো ফিলোসফিক্যালি এই তর্ক আছে যে আমি স্টেট অফ এক্সেপশন আরেকদিন আমরা না হয় করব আরেকদিন আমরা না হয় করবো, কিন্তু আমি এই কথাটা এই কারণে বললাম, তার ইমপ্লিকেশনসটা আমি বলি যেটা জাভেদও তুলেছেন অন্যরা, যে কিছুটা বিবেচনা করা দরকার যে 106 ইজ অ্যান অপশন। অফকোর্স অনেকে জিজ্ঞাসা করেছেন, মানবে বলছিলেন যে আসলে কেন নেওয়া হচ্ছে না, এটা একটা ব্যাখ্যা দেওয়া উচিত। কমিশন তো এখন পর্যন্ত কোনো পজিশনই নেয়নি, যেটা 106 যে ডিফাই করে বলছে তা না। আমাদের লিগ্যাল এক্সপার্টরা একরকম বলছেন, আপনারা বলছেন, ফলে সেটা তো টেবিলে আছে।
একটা, সেই কারণে আমি প্রশ্নটা সকলে তুলেছিলাম, প্রশ্নটা করব কি, সরকার যে প্রশ্ন করবে প্রশ্নটা কি করবে তার উপর তো উত্তর নির্ভর করবে। হ্যাঁ, কারণ আপনি যে প্রশ্ন করবেন সেই উত্তরই তো পাবেন বলে আমরা আশা করি। যদি না সুপ্রিম কোর্ট বলে যে এটা তারা ওপিনিয়নই দেবে না, সেটাও বলতে পারেন, কিন্তু তারা যে ওপিনিয়ন নিতে বাধ্য না, কম্পালশন নেই তো তাদের, এটা আমরা বললাম না কিছু। তো সেই সমস্ত বিবেচনা করেই আমাদের দিক থেকে চেষ্টাটা হচ্ছে যে আপনারা যদি এক জায়গায় আসতে পারেন তার সম্ভাবনা কম হলেও অন্ততপক্ষে একাধিক অপশানে যদি আসতে পারেন সেটাও আমরা সরকারকে বলবো যে এগুলো এক্সপ্লোর করে দেখার জন্য। বাস্তবায়নের প্রক্রিয়াটা সরকারের কাছে, পরামর্শটা আমাদের মাধ্যমে, আপনাদের মতামত আমরা পরামর্শ আকারে সরকারকে দেব। এর বাইরে যতটুকু সেটা হচ্ছে আমাদের সকলের চেষ্টা হচ্ছে বাস্তবসম্মত পরিস্থিতির বিবেচনা করে, কিন্তু আমরা যেন রিজিড জায়গায় চলে না যাই যে বই ছাড়া হবে না, আবার বইয়ের মধ্যেও থাকবো না, এর মধ্যে যেন না যাই, সেটা একটু বিবেচনায় রেখেন আর কি।